নমস্কার। রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। এই ভিডিওটা শুরু করবার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এই ভিডিওতে ক্লাব ফুটবল নিয়ে আলোচনা করব না, বরং এই ভিডিওতে আলোচনা করব ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে। তার কারণ রাতারাতি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচেস গুলোতে বহু কিছু ঘটে গেছে এবং সেই নিয়ে আলোচনা করবার রয়েছে এই ভিডিওতে। শুধু যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করব তা নয়, আমাদের ইন্ডিয়া বনাম বাংলাদেশ ম্যাচ তা নিয়েও কিছু আপডেট থাকবে। কারণ 18ই নভেম্বর সাউথ ইস্ট এশিয়ান ডার্বি, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। আমাদের ইন্ডিয়ার হয়ে খেলবে রায়ান উইলিয়ামস। সত্যি কি খেলবে? এনওসি কি এসে গেছে? সেই নিয়ে আপডেট আপনাকে দিতে হবে। তো উল্টো দিকে হামজা চৌধুরী, তিনি কিভাবে তৈরি হচ্ছেন ইন্ডিয়া ম্যাচের জন্য, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লেগে থাকে কন্টেন্টটি, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। প্রথমেই যাকে নিয়ে শুরু করতে হচ্ছে তিনি হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তার কারণ আপনারা অনেকেই জানেন বা অনেকে হয়তো জানেন না, এখন হয়তো সেই আপডেট আপনাদের কাছে এসে পৌঁছয়নি। যদি না এসে পৌঁছে তাহলে খুব বেশি অবাক হবো। আর সেটি হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার প্রথম রেড কার্ডটি দেখলেন পর্তুগালের জার্সিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচটি পর্তুগাল 2-0 হারে। বলা যেতে পারে একটা অঘটন পর্তুগালের জন্য। তার কারণ এই মুহূর্তে পর্তুগাল একেবারে গ্রুপের শীর্ষে রয়েছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ইউরোপের গ্রুপে। এবং আমরা সকলেই ধরে নিয়েছিলাম যে তারা আয়ারল্যান্ডকে হারিয়ে অনায়াসেই তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন নিশ্চিত করে ফেলবে, আর অপেক্ষা করতে হবে না রবার্টো মার্টিনেজের দলকে। কিন্তু তা কিন্তু করতে দেয়নি আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড নিজেদের ঘরের মাঠে সেই অ্যাডভান্টেজটা নিয়ে একেবারে চমক দিয়ে দিয়েছে পর্তুগালকে এবং গোটা বিশ্বকে। 2-0 হারিয়েছে। প্যারোটেরই জোড়া গোল প্রথম হাফের মধ্যে তারা গোল করে ফেলে এবং যে বড় নাটক সেটা ঘটে দ্বিতীয় হাফে। পর্তুগাল ব্রেকে অর্থাৎ হাফ টাইমে 2-0 পিছিয়ে যায় এবং সেকেন্ড হাফে বলা যেতে পারে পুরো ম্যাচে পর্তুগাল ডমিনেট করেছে ঠিকই, কিন্তু সেভাবে সুযোগ কাজে লাগাতে পারেনি। আর যেটা আমি বললাম যে নাটকটা ঘটে গেছে কিন্তু দ্বিতীয় হাফে 60 মিনিটের আশেপাশে। প্রথমে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ইয়েলো কার্ড দেখায়। তার কারণ এক ডিফেন্ডারকে তিনি এলবো দিয়ে, কনুই দিয়ে তিনি ফাউল করেছেন এবং তার ফলে প্রথমে রেফারি তাকে ইয়েলো কার্ড দেখায় এবং প্রোটেস্ট করার জন্য রেফারি তারপর ভিএআর চেক করতে যায়। ভিএআর মনিটরে তিনি চেক করার পর তিনি ডিসিশন নেয় রেড কার্ডের। একেবারে ডাইরেক্ট রেড কার্ড, স্ট্রেট রেড কার্ড দেখায় ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে এবং যার ফলে তাকে মাঠ ছাড়তে হয়। পর্তুগাল 10 জন নিয়ে আর কোনো কাজের কাজ করতে পারেনি ম্যাচে। 2-0 হারতে হয় পর্তুগালকে, যার ফলে পর্তুগালের অপেক্ষা কিন্তু একটু বেড়ে গেল। শেষ ম্যাচ তাদের আর্মেনিয়ার বিরুদ্ধে। সুতরাং আর্মেনিয়ার বিরুদ্ধে ম্যাচটা কিন্তু পর্তুগালের জন্য মাস্ট উইন যদি ডাইরেক্টলি কোয়ালিফাই করতে চায় পর্তুগাল নেক্সট ইয়ারে ওয়ার্ল্ড কাপের জন্য। আর তা না হলেও পর্তুগালের জন্য অবশ্যই প্লে অফের কিন্তু একটা অপরচুনিটি থাকবে যদি ডাইরেক্টলি না কোয়ালিফাই করতে পারে, যেটা খুবই আনলাইকলি। খুব সম্ভবত পর্তুগাল ডাইরেক্টলি কোয়ালিফাই করে যাবে। আর্মেনিয়া একেবারেই ফেভারিট নয়, পর্তুগাল ইজ অবভিয়াসলি ফেভারিট। সুতরাং ম্যাচটা ধরে নেওয়াই যাচ্ছে যে পর্তুগাল জিতবে এবং সেই ম্যাচটা যদি পর্তুগাল জিতে কোয়ালিফাই করে নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপের জন্য, তাহলে হয়তো ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে মিস করতে চলেছে পর্তুগাল। এটা খুবই একটা অবাক করা ঘটনা, যেটা গোটা বিশ্বের রোনাল্ডো ভক্তদেরকে কিন্তু একটু চমকে দিয়েছে বলা যেতেই পারে। তার কারণ রোনাল্ডোকে স্ট্রেট রেড কার্ড দেখানো হয় ভাইলেন্ট কন্ডাক্টের জন্য। এবার স্ট্রেট রেড কার্ডের নিয়ম কি? 2 থেকে 3টে ম্যাচ সাসপেনশন হলেও হতে পারে। মিনিমাম 2টো ম্যাচ তো সাসপেন্ড হতেই হবে রোনাল্ডোকে। এবার 2টো ম্যাচ যদি সাসপেন্ড হয়, পর্তুগালের নেক্সট ম্যাচ তো আর্মেনিয়ার বিরুদ্ধে, সেটাতে একটা সাসপেনশন সার্ভ হবে অবশ্যই। এবার নেক্সট সাসপেনশনটা কিন্তু সার্ভ করতে হবে রোনাল্ডোকে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে। পর্তুগালের প্রথম ম্যাচ ইন ইউএসএ, কানাডা, মেক্সিকো ওয়ার্ল্ড কাপ, সেই ম্যাচে কিন্তু পর্তুগালের রোনাল্ডোকে দ্বিতীয় সাসপেনশনটা সার্ভ করতে হতে পারে। আপাতত যা আপডেট, এখনো কিন্তু ডিসিপ্লিনারি কমিটি পুরোপুরি ডিটেলস দেয়নি যে ঠিক ক ম্যাচের জন্য তিনি সাসপেন্ড হবেন। কিন্তু যদি 2 ম্যাচের জন্য সাসপেন্ড হয় তাহলে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা তিনি সাসপেন্ড হতে চলেছেন। তার কারণ এমনই নিয়ম রয়েছে যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন যদি কেউ রেড কার্ড দেখে তাহলে সেটা কিন্তু কন্টিনিউ হবে সাসপেনশনটা ওয়ার্ল্ড কাপও। সুতরাং সেই নিয়ম মেনে যদি যাওয়া যায় তাহলে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ ফর পর্তুগাল, ক্রিস্টিয়ানো রোনাল্ডো উইল বি আনঅ্যাভেলেবল। আর যদি সাসপেনশনটা 3টে ম্যাচের হয়, যেটা হয়তো খুবই আনলাইকলি, তাহলে কিন্তু রোনাল্ডোকে দ্বিতীয় ম্যাচটা ওয়ার্ল্ড কাপে কিন্তু তিনি মিস করতে চলেছেন এবং যেটা কিন্তু একটা বিগ ব্লো ফর অল রোনাল্ডো ফ্যান্স অ্যান্ড স্পেশালি পর্তুগাল অ্যাজ ওয়েল। কারণ পর্তুগালের হেড কোচ রবার্টো মার্টিনেস তাকেই সেন্ট্রাল ফিগার রেখেই কিন্তু প্ল্যান সাজাচ্ছেন নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপের জন্য। আর স্পেশালি রোনাল্ডো ভক্তরা, তারা কিন্তু ইউএসএ, কানাডা, মেক্সিকো, যেই 3টে দেশের মধ্যে যেখানেই পর্তুগালের ম্যাচ পড়বে, প্রথম 2টো ম্যাচ, সেই 2টো ম্যাচ কিন্তু তারা দেখতে যাবে স্পেশালি রোনাল্ডোর জন্য। সুতরাং তাদের জন্য কিন্তু এটা একটা বড় ব্লো হবে যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডো প্রথম 2টো ম্যাচ বা একটা ম্যাচ মিস করে। খুব সম্ভবত একটা ম্যাচে তিনি মিস করবেন, এখনো এই বিষয়ে কোনো কনফার্মেশন নেই। বাট
ডাইরেক্ট রেটের যদি আপনারা নিয়ম দেখেন তাহলে কিন্তু রোনাল্ডোকে একটা হলেও ম্যাচ মিস করতে হবে এবং ওয়ার্ল্ড কাপে। এবার এখানেই কিন্তু একটা মজার বিষয়, সেক্ষেত্রে পর্তুগাল যদি আর্মেনিয়ার বিরুদ্ধে যদি সত্যি অঘটন ঘটে যায় তখন কিন্তু পর্তুগালকে খেলতে হবে প্লে অফ কোয়ালিফিকেশন। প্লে অফ কোয়ালিফিকেশনে কিন্তু আরো ম্যাচ থাকবে, একটা ম্যাচ। তো সেই ক্ষেত্রে সেখানে কিন্তু পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেখানে তিনি সেই সাসপেনশনটা কিন্তু কাটিয়ে নিতে পারবেন, অর্থাৎ ওয়ার্ল্ড কাপে একেবারে কিন্তু ফ্রেশ হয়ে নামতে পারবে রোনাল্ডো। এটা খুবই একটা মজাদার বিষয়। হয়তো রবার্টো মার্টিনেস চাইবে না যে তার টিম প্লে অফের থ্রু দিয়ে ওয়ার্ল্ড কাপে যাক, অবশ্যই তিনি চাইবেন আর্মেনিয়ার বিরুদ্ধেই তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন সিকিউর করে নিতে, বাট এট দ্য সেম টাইম রোনাল্ডোকে কিন্তু একটা হলেও, দুটো বা একটা হলেও ম্যাচের জন্য কিন্তু মিস করবে পর্তুগাল ওয়ার্ল্ড কাপের একবারে প্রথম দিকে। ম্যাচ শেষে পর্তুগালের হেড কোচ রবার্টো মার্টিনেজকে জিজ্ঞেস করা হয় রোনাল্ডোর এই রেড কার্ড নিয়ে। তিনি বলেন যে এটা একটু হার্শ ডিসিশন, তিনি মনে করেন যে খুব হার্ড নয় এই ফাউলটা, তো তিনি মনে করেন ইয়েলো কার্ড দিলেও দিতে পারতেন রেফারি। তিনি মনে করেন যে ক্যামেরায় যতটা ডেঞ্জারাস দেখাচ্ছে ততটা হয়তো রিয়েলি নয়, ক্যামেরায় যতটা দেখাচ্ছে, অ্যাঙ্গেলে যতটা দেখাচ্ছে ডেঞ্জারাস, তিনি মনে করছেন যে অতটা ডেঞ্জারাস ফাউল নয়, তো সেই ক্ষেত্রে ইয়েলো দিলেও চলতো, এমনটাই তিনি মনে করছেন। বাট অ্যাট দ্য সেম টাইম তিনি এটাও বলেছেন স্টেটমেন্টে যে তিনি এটা মেনে নিচ্ছেন, তিনি এই রেড কার্ডটা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, তার কোনো অসুবিধা নেই। তো সুতরাং এই গেল পর্তুগালের পর্ব। এবার চলে আসে একটু ফ্রান্সে, তার কারণ ফ্রান্স টানা 8 বারের জন্য কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন কিন্তু নিশ্চিত করে ফেলেছে। আর লাস্ট 8টা ওয়ার্ল্ড কাপে কিন্তু ফ্রান্স একবারও কিন্তু ফেল করেনি, 8টা ওয়ার্ল্ড কাপে তারা কোয়ালিফাই করেছে, এক অনন্য নজির গড়েছেন বলতে গেলে ফ্রান্স। কিন্তু এই ফ্রান্সকে এই যে তারা ওয়ার্ল্ড কাপ সিকিউর করলো, তাতে সাহায্য করলো কে? কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের হয়েও তিনি গোল মেশিন হয়ে অ্যাক্ট করছেন, তার এই গোল স্কোরিং ফর্ম এটা তিনি কন্টিনিউ করছেন। দেশের হয়েও তার এই গোল স্কোরিং এর রেসপন্সিবিলিটি সেটাও কিন্তু বেশ ভালো মতনই কিন্তু পালন করছেন। জোড়া গোল তিনি করেছেন এবং তার সাথে গোল করেছেন মিকেল অলিসি এবং একিটিকে, লিভারপুলের এটিকে, তিনিও একটা কিন্তু গোল করেছেন। অর্থাৎ 4-0 ফ্রান্স ইউক্রেনকে হারিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন কিন্তু নিশ্চিত করে ফেলেছেন। কিন্তু এই ম্যাচের পর আপনারা জানেন ওয়ার্ল্ড কাপ নিশ্চিত করে ফেলেছে মানে একটা সেলিব্রেশন হওয়ার কথা, ফুটবলাররা উদযাপন করবার কথা, কিন্তু সেই সমস্ত কিছু হয়নি। সেই সেলিব্রেশনটা অ্যাভয়েডই করেছে ফ্রান্সের ফুটবলাররা, এমনকি ফ্রান্সের হেড কোচ ডিডিয়ার ডেসো। তার কারণ হচ্ছে যেই দিনটাতে, অর্থাৎ 13ই নভেম্বর যেদিনকে ফ্রান্স ইউক্রেনকে 4-0 হারিয়েছে, সেই 13ই নভেম্বরে যদি আপনারা 10 বছর পিছনে চলে যান, ফ্রান্সে কিন্তু সেই মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল, যেখানে সেই ভয়াবহ সন্ত্রাস হামলা, সেই রাতটার কথা নিশ্চয়ই এখনো সকলের আপনাদের মনে রয়েছে। সেই ভয়াবহ প্যারিস অর্থাৎ ফ্রান্সের রাজধানী, যেখানে সেই সন্ত্রাস হামলা হয় এবং যার কারণে অনেক মানুষ কিন্তু প্রাণ হারায়। এমনকি গতকাল 13ই নভেম্বর ইউরোপিয়ান টাইমে যদি বলা যায় তাহলে অবশ্যই ফ্রান্সের প্যারিসে যে স্টেড দে ফ্রান্স, সেই স্টেডিয়ামেও কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয় সেই যারা যারা প্রাণ হারায় সেই সন্ত্রাস হামলাতে। এবং সেই কারণে ফ্রান্স ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে গেল, তারা 13ই নভেম্বর অর্থাৎ গতকাল ইউরোপিয়ান টাইমে তারা কিন্তু কোন রকম সেলিব্রেশন করেনি। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে কিলিয়ান এমবাপে এই জয় কিন্তু উৎসর্গ করেছেন তাদের জন্যই এবং বলেওছেন যে আমরা সেলিব্রেশন করব না। ডিডিয়ার ডেসো অর্থাৎ ফ্রান্সের হেড কোচ, তিনিও জানিয়েছেন যে আমাদের এটাই কাজ, আমাদের এটা রেসপন্সিবিলিটি ভালো ফুটবল খেলা এবং ওয়ার্ল্ড কাপ নিশ্চিত করা, এবং আমরা সেটাই করেছি এবং এর বেশি আমরা আজকের রাতে আর উদযাপন করতে চাই না। অবশ্যই এটা জমা থাকলো, এখনো অনেক কাজ বাকি, তারপর অবশ্যই আরো অনেক সেলিব্রেশন হবে। এরপর আমরা চলে আসবো নরওয়ে আর্লিং হাল্যান্ড, তিনি আবারও জোড়া গোল করেছেন এবং তার সাথে জোড়া গোল করেছেন কিন্তু সরলদ, এবং যার কারণে এস্টোনিয়াকে 4-1 গোলে হারিয়ে নরওয়ে কিন্তু অনেক বছর পর আবার কিন্তু ওয়ার্ল্ড কাপে তারা ফেরত আসছে। এখনই নিশ্চিত নয়, কিন্তু এক কথায় বলা যেতে পারে প্রায় নিশ্চিত। তার কারণ নরওয়ের সাথে তারপরে নরওয়ে যে গ্রুপে রয়েছে তার সেকেন্ড টিমটা হচ্ছে ইটলির সাথে নরওয়ের যে গোল ডিফারেন্স, অবশ্যই ইটলি রয়েছে 18 পয়েন্টে এবং নরওয়ে রয়েছে 21 পয়েন্টে। সুতরাং লাস্ট ম্যাচটা কিন্তু নরওয়ে বনাম ইটলি যদি নরওয়েকে হারায়ও, নরওয়েকে ইটলিকে আসলে হারাতে হবে 17 গোল দিয়ে। তার মানে নরওয়ের সাথে ইটলির গোল ডিফারেন্স, গোল পার্থক্য হলো 17 গোলে। সুতরাং এটা এক কথায় বলা যেতে পারে অসম্ভব। অর্থাৎ এই গ্রুপ থেকে নরওয়ে খুব সম্ভবত ডিরেক্টলি কোয়ালিফাই করতে চলেছে নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপের জন্য, তার কারণ দুই দলের মধ্যে 17 গোলের পার্থক্য। এবং ইটলি তারা দ্বিতীয় হয়েই যদি শেষ করে, অর্থাৎ রানার্স আপ হয়ে শেষ করে, ইটলির জন্য থাকবে কিন্তু প্লে অফ রাউন্ড। এবং অবশ্যই ইটলি লাস্ট 2 বছর ওয়ার্ল্ড কাপ তারা মিস করেছেন, এবছর তারা মিস করতে চাইবেন না। তো তারাও কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ, প্লে অফ কোয়ালিফিকেশন খেলে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে কিন্তু
মরিয়া থাকবে, কিন্তু নরওয়ে তাদের জন্য এটা কিন্তু একটা প্রায় ঐতিহাসিক মুহূর্ত। অর্থাৎ নেক্সট ম্যাচটা ইটালির বিরুদ্ধে তারা যদি হারেও অ্যাটলিস্ট 17টা গোলের কম যদি খায়, তাহলে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপ কিন্তু তাদের নিশ্চিত হয়ে যাচ্ছে, এবং যেটা তাদের কিন্তু বহু বছর পর, প্রায় 27 বছর পর আবার কিন্তু ওয়ার্ল্ড কাপের মঞ্চে কিন্তু ফেরত আসতে চলেছে আর্লিং হাল্যান্ডের এই নরওয়ে। তার কারণ শেষ তারা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেছিল 1988 সালে। সুতরাং দীর্ঘক্ষণের পর আবার কিন্তু ওয়ার্ল্ড কাপের মঞ্চে ফেরত আসতে চলেছে নরওয়ে, এটা কিন্তু বলাই যায়। এবং এবার চলে আসি ইংল্যান্ড বনাম সার্বিয়াতে। ইংল্যান্ড তাদের সেই জয়ের ধারা কিন্তু অব্যাহত রেখেছে তারা। বলতে গেলে অসাধারণ ফর্মে রয়েছে থ্রি লায়ন্স। গোল করেছেন সাকা, বুকায়ো সাকা এবং ইজে, আর্সেনাল ডুও। তাদের গোলেই কিন্তু সার্বিয়াকে 2-0 হারিয়েছে ইংল্যান্ড, এবং এই জয়ের ফলে টানা 7 ম্যাচে কিন্তু আনবিটেন রয়েছে ইংল্যান্ড টিম। এবং এর সাথে সাথেই ইংল্যান্ডের যে গোলকিপার জর্ডান পিকফোর্ড, তার টানা 10টা ম্যাচে তিনি কিন্তু ক্লিন শিট রেখেছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে দুর্দান্ত ফর্মে রয়েছে ইংল্যান্ড। এবং এই ম্যাচ নিয়ে আরো কিছু বলার রয়েছে, যেটা হচ্ছে অবভিয়াসলি জুড বেলিংহামের কামব্যাক। যদিও জুড বেলিংহাম ফার্স্ট 11-এ তিনি শুরু করেননি, লাস্ট দুটো ক্যাম্প তিনি মিস করেছিলেন, এবং অনেকটা সময়ের পর আবার ন্যাশনাল টিমে তিনি ফেরত এলেন। তাকে সেকেন্ড হাফে দেখে নিয়েছিলেন থমাস টুশেল। তো খুব সম্ভবত ওয়ার্ল্ড কাপের প্ল্যানে কিন্তু থাকছেন জুড বেলিংহাম। গতকাল তিনি সেইভাবে নজর না কাটতে পারলো, অ্যাটলিস্ট তার নিজের কাজটা করেছেন তিনি। বাট অর্থাৎ ওয়ার্ল্ড কাপের আগে আরো যে ম্যাচগুলো থাকবে, আরো কিছু ম্যাচ থাকবে, সেই ম্যাচে অবশ্যই থমাস টুশেলকে ইমপ্রেস করতে চাইবেন কিন্তু জুড বেলিংহাম, কারণ তিনিও কিন্তু মরিয়া ওয়ার্ল্ড কাপে কিন্তু ন্যাশনাল টিমের হয়ে খেলতে। ইংল্যান্ড তারা অলরেডি এই আগের যে রাউন্ডটা ছিল কোয়ালিফিকেশনে, সেই রাউন্ডে তারা ওয়ার্ল্ড কাপে নিশ্চিত করে ফেলেছিল, এবং টানা 7 ম্যাচে কিন্তু আনবিটেন ইংল্যান্ড টিম। অর্থাৎ নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য ফেভারিট কিন্তু ইংল্যান্ড টিম, আপাতত যেই ফর্মে দেখাচ্ছে থমাস টুশেলের দলকে। এরপর আমরা সরাসরি চলে আসবো ইন্ডিয়া বনাম বাংলাদেশ, 18ই নভেম্বর ম্যাচ। কেন আমি ইন্ডিয়া বাংলাদেশ বললাম, তার কারণ সেই 18ই নভেম্বর ম্যাচের জন্য বেশ ভালো মতন কিন্তু প্রস্তুতি সারছে দুই শিবির। ইন্ডিয়ান টিম তারা গতকাল একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে ভুটানের এগেনস্টে, এবং সেই ম্যাচে 6-1 গোলে ভুটানকে পরাস্ত করেছে ইন্ডিয়ান টিম, যেটা এক কথায় বলতে গেলে কিন্তু একটা ভালো রেজাল্ট। মানে ভুটান অবভিয়াসলি আন্ডারডগ টিম, বাট 6-1 হারানোর মতন টিম কিন্তু নয় ভুটান। রিসেন্টলি আমরা দেখেছি নেপাল, ভুটান অনেকটা ইমপ্রুভ করেছে তারা। তো বলতে গেলে ভালো রেজাল্ট, বড় রেজাল্ট ইন্ডিয়ান টিমের জন্য। কিন্তু বাংলাদেশ তারা দুবার লিড নেওয়া সত্ত্বেও নেপালের কাছে কিন্তু আটকে গেছে বাংলাদেশ। তারাও ফ্রেন্ডলি খেলেছিল নেপালের বিরুদ্ধে, কিন্তু 2-2 ড্র হয়েছে, এবং দুটো গোলই এসছে হামজা চৌধুরীর পা থেকে। অর্থাৎ হামজা চৌধুরী তার পুরো এফার্ট দিচ্ছে দলকে জয় এনে দেওয়ার জন্য, কিন্তু সামহাও দলের বাকি ফুটবলারদের থেকে সেই এফার্টটা কিন্তু এখনো আসছে না, যে কারণে বাংলাদেশ টিম অ্যাজ আ ইউনিট এখনো কিন্তু ক্লিক করতে পারছে না। অনেকদিন কিন্তু হলো হামজা চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশ টিমে, সমিত সোমকে আনা হয়েছে, কিউবা মিচেলকে আনা হয়েছে, জায়ান আহমেদকে আনা হয়েছে, কিন্তু এখনো সেই প্রত্যাশা মতো কিন্তু রেজাল্ট দিতে কিন্তু ব্যর্থ আমাদের এই বাংলাদেশ টিম। এবার যদি ইন্ডিয়ান ফুটবল টিম নিয়ে যদি আসি, অবশ্যই 6-1 ভুটানকে হারিয়েছে ক্লোজ ডোর ফ্রেন্ডলিতে, যেই ম্যাচ কিন্তু কোথাও টেলিকাস্ট হয়নি, ব্রডকাস্ট হয়নি, কেউ সেভাবে দেখতে পায়নি, এমন কোনো নিউজও লিক হয়নি। কিন্তু এই মুহূর্তে যেটা খবর আসছে, যে এই 6টা গোলের মধ্যে 2টো গোল করেছেন বিক্রম প্রতাপ সিং, একটি ইরফান এডওয়ার্ড, একটি বিকাশ ইয়োনাম, এবং একটি গোল করেছেন রায়ান উইলিয়ামস। এক কথায় বলতে গেলে তার আনঅফিসিয়াল ডেবিউটা কিন্তু হয়ে গেল ন্যাশনাল টিমের জন্য। অফিসিয়াল ডেবিউ নয়, আনঅফিসিয়াল ডেবিউ। তার কারণ গতকালের ম্যাচটা ছিল কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ, অর্থাৎ প্রথম অ্যাপিয়ারেন্স ফর ইন্ডিয়ান টিম, এবং প্রথম অ্যাপিয়ারেন্স এটা শোনা যাচ্ছে তার পা থেকে নাকি গোল এসছে ভুটানের বিরুদ্ধে। আশা করবো এরপর আরো অনেক গোল করবেন তিনি ন্যাশনাল টিমের হয়ে। কিন্তু যেটা চিন্তার বিষয়, এখনো নাকি তার এনওসি আসেনি। সূত্র মাত্র যেটা জানা যাচ্ছে, রায়ান উইলিয়ামসের সমস্ত যা স্টেপস নেওয়া দরকার ইন্ডিয়ান টিমের খেলার জন্য, সেই সমস্ত কিছু তিনি নিয়েছেন, সবকিছু প্রায় কমপ্লিট, সব রকম ফর্মালিটিস। কিন্তু এখনো যে এনওসিটা, যেটা ইম্পর্টেন্ট সব থেকে, যদি ন্যাশনাল টিমের যদি প্রথম ম্যাচটা খেলতে চান, অফিসিয়াল ম্যাচ খেলতে চান, সেই এনওসিটা নাকি এসে এখনো পৌঁছায়নি। সূত্র মারফত যা খবর, যারা ইনভলভ রয়েছে এই ভূমিকার মধ্যে, তারা তাদের যথেষ্ট সাধ্য মতন চেষ্টা করছেন যাতে বাংলাদেশ ম্যাচের আগে সেই এনওসি পাইয়ে দেওয়া যায় উইলিয়ামসকে, যাতে উইলিয়ামসের খেলতে কোনো রকম অসুবিধা না হয়। কারণ অনেক অপেক্ষার পর কিন্তু রায়ান উইলিয়ামসের এই পুরো প্রসেস কমপ্লিট হয়েছে, কিন্তু এনওসির জন্য যদি সামহাও তার এই বাংলাদেশ ম্যাচটা মিস হয়, তাহলে অবশ্যই এটা কিন্তু একটা বড় ধাক্কা হবে ইন্ডিয়ান টিম এবং রায়ান উইলিয়ামসের জন্য। কারণ গোটা দেশ এই মুহূর্তে একটাই ব্রাইট স্পট ন্যাশনাল টিমে, সেটি হলো রায়ান উইলিয়ামস। সকলেই মুখিয়ে আছে তার খেলা দেখতে, এবং
ইন্ডিয়ান টিমের মধ্যে তিনি কিভাবে মানিয়ে নেয় সেটা দেখার জন্য কিন্তু মুখিয়ে রয়েছে। আশা করব যে বাংলাদেশ ম্যাচের আগে তার এই এনওসি চলে আসবে এবং অবশ্যই যেই মুহূর্তে চলে আসবে আপনাকে সেই আপডেট দিতে কিন্তু আমরা ভুলব না। তো সুতরাং এখানেই শেষ করি আজকের এই ওয়ার্ল্ড ফুটবল র‍্যাপ। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই কোন যদি ফিডব্যাক থাকে অবশ্যই দিয়ে দেবেন কমেন্ট সেকশনে এবং এরকম ওয়ার্ল্ড ফুটবলের আরো যদি কনটেন্ট চান আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আমরা সেই মতন আরো কনটেন্ট চেষ্টা করব আপনাদের জন্য। কিন্তু এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।